আসসালামু আলাইকুম সবাইকে অন্যদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে স্বাগতম। আজকে আছি সাথে আমি মির্জা আহমদ শরীফ এবং আমার সাথে আছে আহমেদ। আমরা আহমেদ আজকে তো আমরা বেশ কিছু বিষয়ে ঠিকঠাক করছি যেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এর মধ্যে যেমন প্রথমে বলতে যাচ্ছিলাম এইবার বাংলাদেশে নাকি ফুটবল খেলা দেখা যাচ্ছে না, সেই প্রসঙ্গে নিউজ কি দেখছেন কি কিছু? এই একটা নিউজ আসছে তো অলমোস্ট আর মাত্র 3 সপ্তাহের মতো বাকি আছে। 3 সপ্তাহ কিছু বেশি খেলা শুরু 3 সপ্তাহ মনে হয় তো বাকি আছে। তো দেখতেছিলাম যে একটা জায়গায় যে নিউজ আসছে যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই হলো ব্রডকাস্টিং রাইটস নিতে পারে নাই ফিফার কাছ থেকে। আচ্ছা তো এটা কেন হলো? মানে আমি যেমন দেখতেছিলাম এই খবরটা যখন পড়তেছিলাম দেখলাম যে এটা ফিফার কাছ থেকে ডিরেক্ট মনে হয় যে কিনতে হচ্ছে সেরকমও না, এটা মনে হয় সিঙ্গাপুর থেকে কোনো একটা কোম্পানির কাছ থেকে কিনতে হবে। এটাই আমার কাছে খুবই কনফিউশন ক্রিয়েট করছে যে যে নিউজ আর্টিকেল পড়ার পর আমি দেখলাম যে স্প্রিংবক বলে ওই যে আফ্রিকান হরিণের মতো একটা প্রাণী আছে না, ওই স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর রেজিস্টার্ড একটা কোম্পানি। ওকে, তো তার কাছ থেকে তারা ট্যাক্স সহ প্রায় তারা চাইছে $12.4 মিলিয়ন or something like that, বা ট্যাক্স সহ এটা প্রায় পৌঁছাবে 200 কোটি টাকা এইটা লাইসেন্সিং কিনতে গেলে। তো আমার কাছে খুব কৌতূহল যে ফিফার ব্রডকাস্টিং রাইট এই কোম্পানির কাছ থেকে কেন কিনবে। তারপরে আমি নিজেও রিসার্চ করার চেষ্টা করলাম যে এটা কি কোম্পানি, কার কোম্পানি, এটার কোনো ডিটেলস নাই, তার সাথে কারা অ্যাসোসিয়েটস। আচ্ছা তো আমি যেটা দেখতে পাচ্ছি তারপরে আই হ্যাভ টু যে তো সিমিলার নিউজ আমি দেখতেছিলাম এট দ্য টাইম বাংলাদেশে যখন রিপোর্ট হয়েছে যে ইন্ডিয়া আর চায়নাও নিতে পারে নাই লাইসেন্সিং রাইট। ওদের কি এখান থেকে নিতে হবে এই কোম্পানির কাছ থেকে? না এরকম এই কোম্পানির কাছ থেকে না। তো ফিফা হলে গিয়ে দুনিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট দুর্নীতিবাজ করাপ্টেড ফার্স্ট অফ অল ফিফার প্রধান ব্ল্যাটার, তার নামেই না মামলাটা করেছিল। ওটা তো বড় কন্ট্রোভার্সি হয়েছিল। হ্যাঁ ভাই আচ্ছা কি এখন তো আরেকটা একটা ক্রুকেড একটা লোক এখন প্রেসিডেন্ট। এনিওয়ে আই ডোন্ট ইভেন নো দ্য নেম। তো তো আমি দেখি কি আরেকটা কান্ট্রির রাইট, ধরেন আমি বাংলাদেশী, আমি অ্যান্টার্কটিকাতে যদি ফিফার যদি ব্রডকাস্টিং রাইট থাকে, আমি একটা যেকোনো একটা কোম্পানি আহমেদ প্রাইভেট লিমিটেড করে আমি ওই রাইটটা কিনে ফেলতে পারবো। যখন অ্যান্টার্কটিকা যখন ওই রাইটটা কিনতে যাবে তখন আমার কাছ থেকে কিনতে হবে, ফিফার কাছ থেকে কিনতে পারবে না। তো সিস্টেমটা পুরোটাই উইয়ার্ড। তারা কান্ট্রি বেসড ব্রডকাস্টিং রাইট অ্যালোকেট করতেছে কান্ট্রি, কোন একটা টিভি কোম্পানি বা কেউ একজন যে এটা যে নিলাম অকশন করবে, সেটা না করে তারা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউই এটাতে অকশন করতে পারবে। সো বাংলাদেশের রাইটটা তেমন ভাবে তারা যে কত টাকা দিয়ে কিনছে এটা আসলে কোনো ডিসক্লোজ করা হয় নাই। তারা খুবই অল্প দামে কিনা হইতে পারে, কারণ বাংলাদেশের যে টাইম জোনের যে ডিফারেন্স আছে এই কারণে। আবার যেমন তারা ভিউয়ারশিপও কনসিডার করে। তো এবার খেলাগুলা কখন হবে? দুপুরে, রাতে, খেলা তো রাতে, দুপুরে, সন্ধ্যায়, রাতে। রাতে হবে না, রাতেই দুপুরে কম হবে, সন্ধ্যায় রাতে বেশি হবে সামারে তো আসলে। হ্যাঁ, তো ওইগুলো কনসিডার করে তো খুবই কম দামে হইতে পারে অন্য একটা কোম্পানি কিনে ফেলছে। এখন কিনে ফেলে বাংলাদেশের ফিফার কাছে আর রিকোয়েস্ট করতে পারতেছে না, সে ওই কোম্পানির কাছ থেকে রিকোয়েস্ট করে কিনতে, এবং তারা যে দামে চাবে বা তাদের সাথে যেটা বলে বলা হবে সেই দামেই কিনতে হবে বেসিক্যালি এট দ্য এন্ড। সেই দামে কিনতে হবে। আর যদি না কিনে তাইলে হচ্ছে মানে খেলা দেখা বন্ধ রাখতে হবে বা অনলাইনে স্ট্রিম করতে হবে আর কি। মানুষজন তো আমরা দেখি যে অবশ্য আরেকটা প্রসঙ্গ যেটা বলছিল যে মানুষ বাংলাদেশে তো যেমন সবারই ডিশের লাইন আছে, তো তারা তো টিভিতে মানে ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারে। তো এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো চ্যানেল কিনে নাই। আচ্ছা কিনে নাই। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি ইন্ডিয়া কিনেও তোমার যে অ্যাকচুয়াল যে টিভির ডিশের যে শর্ত অনুযায়ী তারা তো অন্য কান্ট্রিতে দেখাবে না দেখাবে সেটা এটা একটা চুক্তির অংশ হতে পারে, যে ইন্ডিয়ান চ্যানেল ইন্ডিয়াতে দেখাচ্ছে ঠিকই, বাট বাংলাদেশে গিয়ে হয়তো দেখাচ্ছে না বাংলাদেশের অংশে।
এটা হতে পারে। ওইটা আবার যেমন অধিকাংশ ডিশ চ্যানেল বাংলাদেশে যেগুলো দেখে ইন্ডিয়াতে সেগুলো যেগুলো অ্যালাউড না, সরকারিভাবে ওগুলো অ্যালাউড না কিন্তু। আচ্ছা, আচ্ছা। কিন্তু বাট তবু আমরা কিন্তু দেখতে পারি। তো দ্যাটস আ লুপ হোল, দ্যাটস আনাদার থিং। তো এট দ্য টাইম অফ রেকর্ডিং যেমন চায়নার হলে গিয়া চায়না অলরেডি সিকিউর করছে রুলস। তো চায়নার কাছ থেকে ফিফা $300 মিলিয়ন চাইছিল। আচ্ছা, চায়না আচ্ছা। হলে গিয়ে এই টাকা দিবেই না। তাদের যে স্টেট রান চ্যানেল আছে, মিডিয়া কর্পোরেশন আছে, তারা হলে গিয়ে ফাইনালি এটা $60 মিলিয়ন নিচ্ছে। আচ্ছা, তো আচ্ছা। এখন পর্যন্ত যেটা ইন্ডিয়ার সবচেয়ে টপ বিডার হচ্ছে গিয়ে রিলায়েন্স ডিজনি, তাদের যে কংগ্লোমারেট আছে, তারা হলে গিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, বাট তারা নাকি বলতেছে যে রিডিকুলাস অ্যামাউন্টের টাকা চাইতেছে ফিফা। তো বাংলাদেশেরটা যেটা হইছে, বাংলাদেশকে ওইভাবে মেবি ওইভাবে তারা ওইভাবে কাউন্ট করে নাই ফিফা। তো খুবই অল্প দামে বিক্রি করতেছিল। But অন্য একটা কোম্পানি কিনে ফেলাতে এখন বাংলাদেশের কাছে ওই রাইস ঝামেলা হয়ে গেছে। কিনতে হইলে ওই ওই চড়া দামে কিনতে হবে। তো আপনি তো দেখতেছেন যে এটা তো শুধু ব্রডকাস্টিং এর মধ্যেই লিমিটেড না। তো সবকিছুতেই হইতেছে, দেখতেছেন যে না, ওই যে দেখলাম তোমার কথা বলতেছে। হ্যাঁ, টিকিট বিক্রি, যেমন টিকিট মনে হয় এবার একটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এর আগে কখনোই নাকি এত বেশি দামে কোথাও কারো টিকিটের কিনে খেলা দেখতে হয় নাই। তারপরে দেখলাম যে হোটেল মালিকরা এবং রেস্টুরেন্ট মালিকরা অনেকেই চিন্তিত। বিভিন্ন বড় শহর না, যে ইয়েগুলো যেমন নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াতে হয়তো অনেক লোকজন আসবে খেলা টেলা দেখবে, কিন্তু এর বাইরে যে অন্যান্য শহরগুলো আছে এগুলোতে হয়তো অনেক জায়গাতেই দেখা যাবে যে কি বলবো, হোটেলরা মালিকরা যেমন যত মানুষজন আশা করছে তারা বলতেছে যে ওই পরিমাণ রুম টু বুকিং হয়নি। আবার রেস্টুরেন্ট মালিকরা হচ্ছে অনেকেই এই 1 মাসের সময়কালের জন্য যে অনেক গেস্ট আসবে, প্লেয়াররা আসবে, টিম আসবে, তো রেস্টুরেন্টগুলো অনেক চলবে ওই সময়টাতে। তারা অনেক খাবার দাবার বা জিনিসপত্র অর্ডার দিয়ে রাখছে, যেগুলো নিয়ে তারা এখন চিন্তিত যে এগুলো আসলেই ব্যবহার করা হবে কিনা, নাকি দেখা যাবে যে এগুলো আসলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্ডার হয়ে গেছে। তো অনেক দিকেই তো এটা নিয়ে চলতেছে, চাপ আছে। হ্যাঁ, কিন্তু ফিফা এখন বেসিক্যালি এইটা অন্যরা টাকা বানাক না বানাক, তুমি যেটা বললা ফিফার জায়গা থেকে ফিফা নিজে টাকা বানাচ্ছে কিনা, দ্যাটস হোয়াট ম্যাটার্স আর কি। ওইটাই ফিফা আর আসলে অনেক কথাটাও যেটা টিকিট যে চড়া দামে বিক্রি হতেছে, টিকিটের অ্যাকচুয়ালি গিয়ে দেখা যাবে যে ফিফার টিকিট গুলো এগুলো হলে গিয়ে কোনো বিজনেস এগুলো হলে গিয়ে কিনে ফেলছে, তারা হলে গিয়ে এখন এগুলো মার্কেট প্লেসে বিক্রি করতেছে। ফিফা শুরুতে লটারি করছিল, ফিফার ওয়েবসাইটেই মার্কেট প্লেস আছে। হ্যাঁ, তারা একটা সার্টেন পার্সেন্ট শুরুতে লটারি করছিল, মনে হয় একবার না দুইটা রাউন্ড মনে হয় লটারি করছে, মানে সাধারণ মানুষকে কিছুটা দেওয়ার জন্য। কিন্তু সেটাও হচ্ছে বেশ চড়া দামি ছিল আর কি, মোটামুটি খুব অল্প অল্প কিছু মানে পাওয়া গেছে লো প্রাইসে। বাকি লটারি সিস্টেমটা কিভাবে কাজ করছে যে পিপল উইল সাইন আপ। তো অ্যাটলিস্ট আমি টেইলর সুইফটের কনসার্টের থেকে জানি যে লটারি সিস্টেমেও যে আমি আমার ইমেল দিব বা আপনি আমার ইমেল দিব, এটা হয় না। তো দেখা যায় যে ওই ভিয়েতনাম বেসড কোম্পানি আছে, তাদের হাজার হাজার অ্যাকাউন্ট ওইটাতে সাইন আপ করে ফেলায়। তো তারাই গিয়ে দেখা যায় মানে একটা কোম্পানি এই সবগুলো টিকিট সিকিউর করতে চায়, তারা হলে এদেরকে হায়ার করবে। নর্মাল মানুষ 2-1 জন আসলেই লাকি থাকে পাবে কিছু। আর অধিকাংশ টিকিটই ওইভাবে বিক্রি হয়ে গেছে। তো এই সেম সিচুয়েশনই কাস্টিং এ বাংলাদেশে ফেস করতেছে। তাদেরকে এখন তারা একটা ডিলেমায় পড়ে গেছে যে কিনবে নাকি কিনবে না। তো টাকায় সেম সিচুয়েশন। তো আমি আমি আসলে কখনোই ছোটবেলাতে ফিফা I was a fan, বাট আমার মনে হয় লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ আমি মনে হয় ভালো করে ফলো করি নাই। তো এইবারের ওয়ার্ল্ড কাপ নিয়েও আমি এত এক্সাইটেড না। আচ্ছা, আচ্ছা। না, খেলা হয়তো আমি যেমন কিছু বড় খেলা থাকলে দেখা হয়, আর ওইভাবে আগের মতো দেখেন যে ছোটবেলায় সব ম্যাচ দেখার চেষ্টা করতাম, সেটা তো এখন আর সম্ভব না বা হয়ে ওঠে না। তো আমরা ওই টিভি বা খেলাধুলা নিয়ে কথা বলতেছিলাম, তো এই ফাঁকে যেমন বাংলাদেশে যে সাংবাদিকতা হয় এটা নিয়ে আমরা আগেও এটার সাথে রিলেটেড একটা টপিকস, সাংবাদিকতার বা মিডিয়া রিলেটেড একটা বিষয় নিয়ে কথা বলি। যে সাংবাদিকতার কোয়ালিটির যে কি অবস্থা আর কি। আমরা যেমন আগে আমাদের একটা এপিসোডই করছিলাম যে বাংলাদেশে যে আসলে সাংবাদিকতা খুবই সহজ হয়ে গেছে, ওইখানে যেমন এরকম বলতেছিলাম যে বাংলাদেশে এখন ক্লাস 8 পাস হইলেই বা 8 পাসও লাগে না অনেক ক্ষেত্রে, তুমি হচ্ছে হাতে একটা মাইক নিয়ে ঘুরে বেড়ালেই তুমি একজন সাংবাদিক। তো এইটা হচ্ছে শুধু যে ওই ব্লগিং এ আটকে আছে তাও না, এটা হচ্ছে এখান থেকে কি বলবো
মেইন স্ট্রিম মিডিয়াতেও চলে আসছে। মেইন স্ট্রিম যে টিভি চ্যানেল বা পেপার, নিউজ পেপার এগুলো আছে, তারাও এই ধরনেরই নিউজ টিউজ করে। কিরকম যে তুমি দেখবা যে অদ্ভুত অদ্ভুত কিছু নিউজ আমরা যেমন দেখি যদি শুরু থেকে আহ, 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 হ্যাঁ, এই নিউজটা ইন্টারেস্টিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ক্যান্টিনের সামনে খোলা আকাশের নিচে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে খাবার খাচ্ছেন ছাত্রদল নেতা মায়েদ। চারপাশে আড্ডা, বেঞ্চে বসে খাওয়া দাওয়া আর দূরে কাকের ডাক, সব মিলে একেবারে সাধারণ ক্যাম্পাস পরিবেশ। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের পরিচিত মুখ তানভীর আল হাদি মায়েদের এই সহজ সাবলীল উপস্থিতি মুগ্ধ করছে অনেক শিক্ষার্থীকে। এই অহংকার কিংবা ক্ষমতার প্রদর্শন খুব স্বাভাবিকভাবে তিনি মিশে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তো এইটা যেমন একটা ইয়ে। তারপরে আরো একটা নিউজ দেখি, যেমন এখানে দেখা যাচ্ছে যে হেডলাইন, নিজ হাতে ক্যাপ মাথায় দিলেন প্রধানমন্ত্রী। তো মানে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় না? মানে উনি তো ক্যাপ নিজেই মাথায় দিবেন বা দেওয়ার কথা, অন্যরা ওনার মাথায় ক্যাপ না পরায় দেওয়াই বরং হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এই ধরনের সাংবাদিকতা বাংলাদেশে এখন জাস্ট হচ্ছে তোমার ভিডিও ভিউ বা কি বলবো পেজের ইয়া বাড়ানোর জন্য, টাকা টাকা আর্ন করার জন্য তারা হচ্ছে এইরকম ইচ্ছা মতো টাইটেল দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তো এই ব্যাপারটা কি দেখো তুমি, মানে সাংবাদিকতা? ভিডিওটা দেখার পর আমার ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেন জাগতে চলে পোলাপাইন ক্লাস টাস বাদ দিয়া এই ইয়াতে শীতে বসে খিচুড়ি খাচ্ছে। আমি লাস্ট টাইম যখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি, ঢাকা ইউনিভার্সিটি আমি মনে করছি যে মানে কোনো ছুটির দিন পাবলিক হলিডেতে চলে গেছে নাকি, যে পোলাপাইন কোনো ইয়াতে নেই, কি বলে ক্লাসরুমে নেই। আচ্ছা তারা কি রাস্তায় বসে বসে কি বাতি খায় নাকি? এটা আমার ফার্স্ট রিঅ্যাকশন ছিল। বাট অ্যাকচুয়ালি তো ক্যাপশন ওয়ার্ক, রাইট? ক্যাপশনটা দেখে আমি ক্লিক করছি, আপনি ক্লিক করছেন, এবং আমাদের মতো লাখ লাখ কোটি কোটি শত কোটি মানুষ ক্লিক করছে এটাতে। তো এই জিনিসটাতে যেমন টুপিটটা আমার কাছে একদম ইন্টারেস্টিং মনে হয়। মানে আসলে কি মিন করছে জানি না। এইখানে কি বলতে যাচ্ছে যে অন্য কারো পড়ায় দেওয়ার কথা ছিল নাকি কি যাই না, কিন্তু এই ধরনের মানে তারা যেভাবে লেখে, যেটা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথাও কাজ করতেছে না। ডেফিনেটলি সেটাই। সাংবাদিকরা এমন হজবরল অনেক সাংবাদিক পারলে মনে করো যে এইটাও বলার চেষ্টা করে তারেক রহমান নিঃশ্বাস নিচ্ছেন, তো এইরকম একটা কথাও অনেক নিউজ করে ফেলবো নাকি। সে একজন নর্মাল হিউম্যান বিং, সাধারণ মানুষের মতো একটা যেটা করা উচিত প্রধানমন্ত্রী হিসেবে, মানে তারা এরকম একটা এক্সপেকটেশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে বাংলাদেশের জনগণের মাঝে, যে ক্যাপটা কেউ একজন পরে দিবে। ওকে, ডিপার্টমেন্ট অফ ক্যাপ মন্ত্রণালয়ের লোকজন কেন ক্যাপটা পরায় দিল না, যাতে কোয়েশ্চেন থাকে মানুষের মধ্যে, বিভাজন ক্রিয়েট। এইটা কি বলবো যে দেখে এরকম যেমন নিউজ হইতে পারে সামনে যে তারেক রহমান 3 বেলা ভাত খাচ্ছেন, এবং এটা শুনলে মানে সাংবাদিকের মাথায় অ্যাটলিস্ট ওটা কাজ করে যে বা করবে আর কি, যে এইটা মনে হয় আমি যদি নিউজ করি মানুষ অবাক হয়ে যাবে। তারেক রহমান 3 বেলা ভাত খাচ্ছেন, মানে তুমি যেটা বললে যে উনি তো একজন সাধারণ মানুষ, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে আর কি, যে হ্যাঁ উনিও 3 বেলা ভাত খান, দেখেন আপনার অবাক হয়ে যাবে। উনিও আমাদের মতো কিন্তু। তো মানুষ, হ্যাঁ সাংবাদিকরা তেল দিতে মাঝে মাঝে যে কোথায় চলে যায়, আসলে এটা যে শুধু সাংবাদিকতার মধ্যে থাকে তাও তো না, তারা তো এর বাইরেও আমরা দেখি এক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই হচ্ছে যা করার দরকার সেটা না করে অন্য প্রসঙ্গে অনেক বেশি এফোর্ট দিয়ে দিচ্ছে। যেমন তোমার কি একটা নিউজ দেখছিলাম যেখানে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রদল বা যুব দলের কোনো নেতা হবেন বা জানি না, উনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা তা জানি না, কিন্তু উনি বলছেন যে রিক্সায় দৌড়ানোটা দরকার, সেটা হচ্ছে নেতার যে এবং সেটা বড় নেতা হইলে ভালো। আমরা একটু শুনি আগে।
আমরা তো আমাদের সর্বোচ্চ নেতার পেছনে দৌড়াই, আর ওরা তো ওদের সর্বনিম্ন নেতার পেছনে রিক্সার মধ্যে তো হাম করে দৌড়াতে থাকে। সুতরাং এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের কন্ট্রোলে নিয়ে এই ট্রলগুলো করে সাময়িক তারা লাভবান হবে, কিন্তু আলটিমেট বেনিফিটেড আমরা হব, কারণ আমরা দেশকে ভালোবাসি। একজন প্রকৃত দেশপ্রেমিকের সন্তান, একজন প্রকৃত দেশপ্রেমিকের গাড়ির পিছনে আমরা 100 বার দৌড়াবো। আমরা তো তো এইটা হচ্ছে কনসেপ্ট যে আসলে গাড়ির পিছনে দৌড়াবই। আমার কথা হচ্ছে দৌড়ানোটা কি জরুরি কিনা, বা প্রধানমন্ত্রী উনি কি বলছেন কিনা বা চাচ্ছেন কিনা যে তার গাড়ির পিছনে লোকজন দৌড়াক। উনি তো দেখলাম যে বিভিন্ন জায়গায় বলছেন যে যেন এটা না করা হয়। উনি মানুষজন দাঁড়া থাকলে তাদেরকে বলেই তো তাদের কাজ কাম নাই, তোমরা দাঁড়ায় আসো কেন। তো সেখানে হচ্ছে এই নেতারা, এবং গতকালকে ইভেন দেখলাম যে আমাদের মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উনিও হচ্ছে দৌড়াচ্ছেন, মানে তারেক রহমানের বাসের পাশে রাস্তা খালি করতে করতে। তো একজন মন্ত্রী, ওনারও কি এটা দৌড়ানো জরুরি কিনা, বা এইখানে এই নেতা ওনাকে যেটা বলতে শুনলাম যে আমরা দৌড়াবই। আমার কথা হচ্ছে যে সেটা রিক্সার পিছনে দৌড়াক বা গাড়ির পিছনে দৌড়াক, আমার কাছে মনে হয় যে এই দৌড়ানোর কালচারটাই আসলে ঠিক না। তো এটা যে আমি এইটা করি বলে গাড়ির পিছনে দৌড়াই বা বড় নেতার পিছনে দৌড়াই বলে আমার জন্য সেটা কি বলবো যে অ্যালাউড, এই কনসেপ্টটা মানে। তো আমার মনে হয় যে দৌড়ানোর ব্যাপারটাই বাদ দেওয়া উচিত। তো তোমার কাছে কি মনে হয় এই প্রসঙ্গে? হিস্টোরিক্যালি এটা তো কাজ হয়েছে, এসব টাইপের কাজ করে তো দৌড়দৌড়ি করে বেনিফিট পাওয়া যায়, এই বেনিফিট তো নিচ্ছে। তো যেমন আমি এমনি একটা যেমন হলে গিয়ে তখন 32 নম্বরে ফুল দেওয়ার ব্যাপার নিয়ে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আগস্টের 15 তারিখে। তো ওইরকম কিন্তু মানে মানে শেখ হাসিনাও কোনো দিত না, বা মানে কিছু লিখতো না যে হলে সবাইকে উপস্থিত থাকতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতে হয়, বাট ইট ওয়াজ আ আনরিটেন ল উইদিন দ্য ডিপার্টমেন্ট। যারা উপস্থিত হচ্ছে ওইখানে, ধরেন কোন একটা মন্ত্রণালয়ের লোক গেল অথবা ঢাকা ইউনিভার্সিটি লোক গেল, ওইটাতে দেখা হবে যে হাজিরা নেওয়া হবে যে কে গেছে। ওই পরে আবার চেকও করা হয় যে কে যাইতো, কে ফুল ধরতে পারছে, কে ধরতে পারে নাই। ওইভাবে তাদেরকে প্লেসমেন্ট, তাদেরকে বিভিন্ন কাজের সুযোগ এগুলো করে দেওয়া হবে। সো ইট মে নট কাম ফ্রম দ্য টপ লেভেল, তারেক রহমানের অফিস থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে আসতেছে না। এই মেন্টালিটি, এটা যে তারপরের লেভেলের নেতাদের মধ্যে হয়তো আছে। হ্যাঁ, একটা সার্ভিটিউডের একটা জিনিসপত্র যে রক্তের মধ্যে ঢুকে গেছে, ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে, এই জিনিসটা হি ইজ রাইট অ্যাবাউট ইট। হি ইজ রাইট অ্যাবাউট ইট। সো দৌড়াতে হবেই যদি জীবনে কোনো উন্নতি করতে চায়, অথবা ইনকিলাবের মতো ওইরকম প্রতিবেদন বানাতে হবে। হ্যাঁ, সেটা ছিল। ডিফারেন্ট কনসেপ্ট। না, এই গত কয়েকদিনে যেমন প্রচুর দেখলাম দৌড়াদৌড়ি বিষয়ক খুব আর কি, যে যেদিন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন সেদিন সে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত আবিদ, খুব ভাইরাল একজন বিএনপি ছাত্রনেতা, সে দেখলাম খুব দৌড়াচ্ছে আর কি। তো পরে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সারাদিন। তারপরে ছাত্র দলের যে সভাপতি, সেও দেখা গেছে যে দৌড়াচ্ছে এবং উনি নিয়মিতই দৌড়ান। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতা যারা আছে তারাও দেখি দৌড়াচ্ছে। তারপরে মন্ত্রীদের মধ্যে আমরা যে ইশরাক হোসেনকে দৌড়াতে দেখছি। তারপরে হচ্ছে শ্রমিক দলের, সম্ভবত শ্রমিক দল না যুব দলের নয়ন বলে একজন আছেন, উনিও খুব বিখ্যাত, উনিও যেমন দৌড়ান। এইখানে আবার আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, যে ওনারা হচ্ছে যখন তারেক রহমানের গাড়ির সাথে দৌড়ান, ওনারা যখন আবার এলাকায় চলাফেরা করেন, ওনার নিজের লেভেলের নেতা যখন হন, মানে উনি তো একটা অঞ্চলের নেতা, একটা লোকাল একটা এলাকার, তো সেইখানে কিন্তু আবার উনি গাড়িতে থাকেন, ওই এলাকার যারা ওনার নিচের লেভেলের নেতা আছে তারা কিন্তু আবার তার পিছনে দৌড়ায়। আমি নিজে এটা দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো যে তুমি যেটা বললে বেসিক্যালি ওই ইয়াটাই, কনসেপ্টটাই হচ্ছে টপ টু, হয়তো একেবারে টপ থেকে পরিবর্তন করতে চাচ্ছে হয়তো, তো নিচের দিকে হচ্ছে বেসিক্যালি এটা ওই যে ট্রিকল ডাউন হয় আর কি, যে আমার পিছে আরেকজন দৌড়ায়, তার পিছে আরেকজন দৌড়ায়, তার পিছে আরেকজন দৌড়ায়, এই হচ্ছে কনসেপ্ট। এবং ওই যে যেটা বলা যে দৌড়াদৌড়ি করে যেহেতু কাজ হচ্ছেই, সো ওয়াই নট। সেটা এটাই, এটা পজিটিভলি চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে আরেকটা প্রসঙ্গ বাংলাদেশে মনে হয় যে
দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সম্ভবত সমাজবিজ্ঞান বিভাগের বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। তুমি জানো কোন বিভাগের উনি? আমি ভিডিও যেটা বলতেছেন ইন রেফারেন্স টু, আমি এটা জানি, ভিডিওটা জানি। আচ্ছা আচ্ছা, ওনার অ্যাকচুয়ালি ডিটেলস গুলো আমি এইভাবে জানি না। সরি, মানে আমি ওইরকম মানে হ্যাঁ আমারও ঠিক আমি মানে দেখছিলাম সমাজবিজ্ঞান বিভাগেই ছিল। বাট উনি অ্যান্টি করাপশন কমিশনের সাথে ছিলেন উনি, আমি খুব সম্ভবত এটা জানি। আচ্ছা, আমরা শুনি ওনার কি বলেন। অনলাইন নাকি না আপনার এখন ফাইন্যান্সিয়াল করে তারা মিষ্টি বানায়, তাদের গ্যাস স্টেশন আছে, তাদের হসপিটাল আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের চিরাই অনলাইন বিজনেস আছে। আবার এক ভাই তাকে দিয়ে হয়েছে, আমির লোক না, ভাই তাকে মিরপুরে ওর বাসায় খেতে গেছে, মিষ্টি খেতে দিয়েছে আমাকে। আমরা মিষ্টি খুব ভালো করতে কিনছিস বলে, ওই যে আমাদের আর্মি ক্যাম্প আছে ওখানে জওয়ানরা মিষ্টি বানায়, মিষ্টি বানিয়ে বিক্রি করে। পৃথিবীতে কোনো শুনি নাই আমি যে আর্মি আপনার মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে। মিষ্টি বানাবে তো উনি খুবই চমৎকার একটা প্রসঙ্গ তুলছেন আসলে, যে আর্মিরা হচ্ছে মিষ্টি বানাচ্ছে, বিজনেস করতেছে, অনেক কাজ করতেছে। তো এটা হচ্ছে উনি খুব অবাক হয়েছেন আর কি, যে আর্মিরা ড্রোন না বানিয়ে মিষ্টি বানাচ্ছে। তো ড্রোন বানানো যে জরুরি তাও না, অন্য অন্য অনেক আছে, কাজ আছে। আবার অনেকে এটা বলার চেষ্টা করেন যে এখানে আর্মিরা যখন নিজেরাই কাজগুলো করে, এই সেবাগুলো দেওয়ার মাধ্যমে এসব ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে তাদের যে অর্থনৈতিক রিটার্ন সেটা হয়তো তাদের নিজেদের উন্নয়নে ব্যয় করতে পারে তারা, সেক্ষেত্রে সরকারের থেকে কম টাকা নেওয়া লাগে, এরকম একটা পয়েন্ট অফ ভিউ অনেকের আছে। তো তুমি কি মনে করো, তো আছে কি মনে হয় যে আসলে ভালো মন্দ কি? মিষ্টির লেভেলে কেমনে গেছে মানে হ্যাঁ, মানে আমার কাছে তো মনে হয় যে আর্মি রিপ্রেজেন্টস ন্যাশনাল সিকিউরিটির জন্য হলে গিয়ে আর্মি একটা রোল প্লে করে। বাট আদার দেন ইউনাইটেড নেশনস এর যে ইয়েগুলো আছে, শান্তিরক্ষা মিশন বাদে, ইনফ্যাক্ট তারা কিন্তু এখানে কিন্তু কোনো কমব্যাট অপারেশনে যায় না, কমব্যাট মিশনে যায় না। তাদের লেগে স্ট্রিক্টলি ফর পিস কিপিং। যদি কোনো কমব্যাট রিলেটেড যদি কাজ হয়, সেগুলো দেখা যায় যে ফ্রান্স ট্যান্স অন্যান্য দেশগুলো এগুলোতে ইনভলভ। তো I don't know what really happened. Like মানে বাংলাদেশ আর্মি বা মিলিটারিকে কি আমরা কি প্রপারলি ইউজ করতেছি না? তারা যদি তাদের যদি মিষ্টি বানায় সেল করতে হয়, তাদেরকে যদি অন্য জায়গায় ভেঞ্চার আউট করতে হয় এই জিনিসগুলোতে, তো সেটা তো অবশ্যই কিছুটা তো হ্যাঁ কিছুটা তো এখন বাংলাদেশের আবার এটাও আছে যে ফরেন পলিসির সাথে অনেকটা হচ্ছে মনে হয় মিলিটারি ব্যাপারটাও জড়িত। তো বাংলাদেশের ফরেন পলিসিটাও তো যেরকম তারই প্রতিফলন কি ঘটে নাকি মিলিটারিতে মনে হয়? এটা মনে হয় মিলিটারি ইজ লাইক যেটা মানে ইট ওয়ার্কস ইন অপোজিট ওয়ে, যেটা লাইক ফরেন বাংলাদেশকে প্রোটেক্ট করবে দুর্নীতি করতেছি না, দুর্যোগ এগুলো থেকে বিভিন্ন জায়গায় কাজ করবে। এটা মিলিটারিকে অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট হিসেবেই কাজ করতেছে। তারা হলে যে বাংলাদেশের ডাকাতি বেড়ে যাচ্ছে, মানুষের আস্থা হলে কি র্যাব পুলিশকে দিয়ে না কন্ট্রোল করে বাংলাদেশের মানে আর্মিকে বা ইনফ্যাক্ট কিছু কিছু কেসে বিজিবিকে নিয়ে আসা হচ্ছে, যেটা খুবই এক্সট্রিমলি রেয়ার ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি সেন্স। যে যদি সিবিপি দিয়ে যদি আমি যদি এই কন্ট্রোল করি, মানে বর্ডার পেট্রোলকে যদি আমি আইন রক্ষা বা নির্বাচনের সেইগুলো যদি কন্ট্রোল করে। সো হ্যাঁ, শি ইজ টোটালি রাইট। মানে আমাদেরকে ওইভাবে বাংলাদেশকে আসলে জানি না, বাংলাদেশ মিলিটারিকে they need to change something. তো এখানে অনেকে বলতে পারে যে কনফ্লিক্টিং হয়তো অবস্থা আমাদের নাই অনেকের সাথেই, হয়তো আমরা কনফ্লিক্ট অ্যাভয়েড করতে চাই, সেই জায়গা থেকে আমরা কনফ্লিক্টের জন্য রেডি না, হইতে চাই না। সেটা যদি নাও হয় সেক্ষেত্রে কি তাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা এইসব করার জায়গা আছে, তাই না? অ্যাটলিস্ট রিসার্চ ডেভেলপমেন্ট এইসব মানে it can be have a current conflict or something, but বাংলাদেশ একটা দেশের আর্মির সবসময় ওইভাবে ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রস্তুত থাকা উচিত, যে কোনো কিছুই হতে পারে, এনিটাইম এনিথিং ক্যান হ্যাপেন।
right? It doesn't have to be যে একটা ফরেন কান্ট্রি অ্যাটাক করবে, এটা ইটস নট অলওয়েজ দ্য কেস, রাইট? তো ওইভাবে হতে পারে উনি যেগুলো জিনিসগুলোর কথা বলছে, আমি আরেকটা যেটা অ্যাড করলাম, যেটা দুর্যোগের ম্যানেজমেন্ট, লাইক ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটার জন্য যেমন রোল প্লে করতে পারে। এগুলো হলে প্রপার জিনিস যদি থাকে, ওইভাবে যদি ইমপ্রুভমেন্ট করা হয়, তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ, I don't know what happened in the past. আমরা যেমন যদি 24-এর প্রোটেস্টের কথা বলি, তারা হলে গিয়ে ইউএন ভেহিকেল ইউজ করতেছে পার্সোনাল ভেহিকেল হিসেবে। তার মানে কি তাদের ওই সেক্টরেও তারা ওইভাবে they're not really ready যদি এনফোর্সমেন্টের কথা বলি। বাট বাংলাদেশে আর্মিরা আরেকটা কাজ করে, তোমার যে কি বলবো, যে কনস্ট্রাকশনে তো বাংলাদেশের আর্মিরাও খুব ইনভলভড, তারা বড় বড় অনেক প্রজেক্ট করে, হ্যাঁ যেটাও দেখি। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্স যেমন অনেক বড় বড় প্রজেক্টের সাথে ইনভলভ থাকে। তো এটা যেমন দিস ইজ আ বেসিস ফর প্রপার ম্যানেজমেন্টের জন্য। সো ইটস নট লাইক তারা সব কনস্ট্রাকশনের কাজ করতেছে, তারা হয়তো মোস্টলি ওয়ার্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিসে কাজ, কারণ ইটস মাচ মোর অর্গানাইজড এইভাবে এই জন্যই। বা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু থাকে অনেক ক্ষেত্রে, যেমন কিছু জায়গা থেকে ন্যাশনাল সিকিউরিটির জন্য হয়তো অনেক সময় দেশীয় মানে প্রাইভেট কাউকে ইনফরমেশনটা ছেড়ে দেওয়ার চাইতে মিলিটারি নিজেদের মধ্যে রেখে দেওয়ার একটা চেষ্টা করে। হ্যাঁ, তো মিলিটারির ওই ক্ষমতাগুলো থাকতে হবে, যেমন এখন যেমন বঙ্গোপসাগরটা করে মানে বেসিক, মানে অনেক টাইপের ইভেন্ট হয় আজকাল। সো আই ডোন্ট নো হাউ মাচ আমাদের নৌবাহিনী এগুলোর জন্য কতটুকু প্রস্তুত। তো যেমন এগুলোর জন্য সবসময় রেডি থাকতেই হয়। এনিথিং ক্যান হ্যাপেন। আমাদের বর্ডারের পাশেই হলে গিয়ে যুদ্ধ হচ্ছে, সিভিল ওয়ার হচ্ছে মায়ানমারে। তারা হলে গিয়ে বারবার হলে গিয়ে বর্ডারের ভিতর ঢুকে যায়, আরাকান আর্মি নাকি বর্ডারের ভিতর ঢুকে যায়। That's like a joke. ঢুকে গেলে তো there should be some sort of control over it, right? এটা তো আর পুলিশের কাজ না, এটা তো এটা স্ট্রিক্টলি বিজিবি আর মিলিটারির কাজ। But এটা this kind of things. So যাক, এটা তো 100% right. মিষ্টিও বানায়। হ্যাঁ, সেটাই। সকল ধরনেরই কাজ করুক, সমস্যা নেই, মানে বাট আরো কাজের ইম্প্যাক্টফুল কাজ করার জায়গা আছে হয়তো। হ্যাঁ, দিলেরা চৌধুরী, she is really মানে renowned একজন political analyst. উনি হলে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর হয়ে ওনার কাজটা is beyond like বিএনপি সময় থেকে শুরু করে তো 2007-08 তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি খুবই অ্যাক্টিভলি কাজ করেছে। আর মানে she's well known political analyst, so she knows a lot. এই প্রসঙ্গে আর একটা যেমন করি, বাংলাদেশে যে হচ্ছে সবাই অনেকটা ডাক্তার আর কি, তারা বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেডিকেল প্রেসক্রিপশন বা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন মানুষজনকে, যাচ্ছে এটা করেন এটা করেন। অনেক ক্ষেত্রে হয়তো খুবই সিম্পল কিছু ব্যাপার, যেটা তোমার হয়তো ওইরকম সিরিয়াস কিছু না, আবার অনেকে হয়তো বিভিন্ন সিরিয়াস লেভেলের ওষুধ বা অন্য কেমিক্যাল অনেক কিছু নিচ্ছেন আরেকজনের এরকম পরামর্শ শুনে। তো এরকম আমরা একটা ভিডিও দেখি, যেখানে হচ্ছে দুইটা ভিডিও দেখবো বেসিক্যালি। একটা হচ্ছে গ্যাস এবং প্রেশার নিজে দূর করা যায়, একজন এন্টারপ্রেনার, উনি একটা পাবলিক স্পিকার, মোটিভেশনাল স্পিকার, উনি এরকম বলতেছেন আর কি কিভাবে করা যায়, আমরা শুনি দেখি। ওর সাথে স্নায়বিক যোগাযোগ আছে আপনার মধ্যে, এই খেলুর মধ্যে এবং পায়ের তালুর মধ্যে শরীরের ভেতরের অংশগুলোর সাথে স্নায়বিক যোগাযোগ আছে। আপনার মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কার কার? অনেক লোকের আছে, স্বীকার করবেন না, তাই তো? যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, এই ওষুধ খাওয়া বাদ দিয়ে সকালবেলা যখন বা খাবার খাওয়ার পর বুক জ্বালাপোড়া করবে, হাতের এই জায়গাটা খালি চাপ দেবে। চ্যালেঞ্জ, যদি এরপরে আপনাদের কারো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আপনি ইকবাল ভাইয়ের কাছে ক্লেম করবেন, আমি পয়সা দিয়ে দেবো। আরেকটাতে দেখা যাচ্ছে কেউ একজন এই আঙ্গুলটাকে
এই মাথার আঙ্গুলটাকে এরকম এরকম কর মিডল ফিঙ্গার দিল ভাই। এরকম করবেন, তখন আপনার এই শিরাগুলোর মধ্যে ব্যথা হবে। যদি ব্যথা অনুভূত হয় তাহলে বুঝবেন যে আপনার হার্টে একটা বা দুইটা ব্লক আছে। আর যদি ব্যথা না হয় তাহলে বুঝবেন যে মানে হার্টে কোনো ব্লক নাই। তবে যদি আপনি এরকম করার পরে আপনার এই হাতের এই শিরাগুলোতে ব্যথা অনুভূত হয়, আচ্ছা, তো হ্যাঁ সেম ইয়েটাই করতেছে। তো দুইটাতে দুইটা দেখলাম যে উনি একটা দিচ্ছেন যে হৃদরোগের চিকিৎসার বা হচ্ছে রোগ ডায়াগনস্টিকের একটা উপায় বলতেছেন। আরেকজন আগের ভিডিওতে দেখলাম যে হচ্ছে উনি একটা চিকিৎসা দিচ্ছেন এই রোগগুলোর জন্য, সমস্যাগুলোর জন্য। তো এটা যেমন আমরা কিন্তু বাংলাদেশে হরহামেশাই দেখি আর কি, যে তোমার এই ধরনের সাধারণ মানুষ তাদের নিজেদের আবিষ্কৃত পদ্ধতিগুলো দিয়ে যে হচ্ছে বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট বা এগুলো মানুষের মধ্যে ছড়ায় দেয় এবং এগুলো খুব ভাইরাল হয়, পপুলার হয়, অনেক মানুষ এগুলো চেষ্টা করে। এটা যেমন স্পেশালি আমরা দেখছি অনেক বেশি মাত্রায় কোভিডের সময়, তাই না? যে কোভিডের সময় ছিল সবাই নিজেদের মতো করে কোভিড চিকিৎসার ভিডিও বানাচ্ছিল, কিভাবে কোভিড কমানো যায়। এর মধ্যে আমরা এক ভাইয়ের ভিডিও দেখছিলাম, মানে মনে আছে, উনি মানে মাস্টার্স পরে বোতল থেকে পানি দিয়ে কিভাবে নিঃশ্বাস নিচ্ছিল বা কিছু একটা গামছা দিয়ে করে উনি খুব পপুলার হয়েছিল আর কি ওই সময়টাতে। তো এই ভিডিওগুলা কি তুমি দেখো রাখো নাকি বা চোখে পড়ছো নাকি, বা এইটা নিয়ে কোনো মন্তব্য করার আছে? হ্যাঁ, আমি জীবনে এত দূরে আসতে পারছি এইসব ভিডিও দেখিনি, এইসব স্বাস্থ্য আচ্ছা ডাক্তারের কাছে যাই না, তো এই ভিডিও গুলো দেখি, তারপরে এগুলো প্র্যাকটিস করে আমাদের সাথে শরীর ঠিকঠাক না, অফকোর্স না। তো আমি জাস্ট যেমন ফার্স্টের যে ভিডিওটা দেখেছেন এই লোকটাকে আমিও ওদিকে মনে করবো যে উনি কোনো ডক্টর হইতে পারে, যেভাবে উনি কথা বলতেছেন, প্রেজেন্ট দেখতেছে, মানে সাউন্ডস রিয়েলি প্রফেশনাল, মানে খুবই অ্যাডভান্স মেডিকেল দিকে আসছে, তো তাকে কোশ্চেন করা আমার ঠিক হবে না। বাট দেন এগেন আমি যখন তাকে ওদিকে দেখলাম, যে ওদিকে তার প্রোফাইল টোফাইল ঘাটলাম, যাওয়ার পর আমি দেখি কি সে হলে গিয়ে 1990s আর্লি 1990s সে হলে গিয়ে ইটামি কলেজ থেকে পাস করছে। আচ্ছা আচ্ছা। পরে so-called claimed ডিগ্রি আছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অ্যারাউন্ড 90s বাট ওরকম কিছু নাই। বাট তার এক্সপার্টিস হলে সে হলে গিয়ে মোটিভেশনাল স্পিকার, আর তার হলে গিয়ে প্রেজেন্টেশন স্কিলস আছে। তো যেটা দেখা যাচ্ছে যে হলে গিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তো এখন আমরা যেসব ডাক্তার আমাদের যেমন 2023-24 দিকে যেগুলো হলে গিয়ে যে ইয়াহিয়া আমিনের নাম বারবার আসতেছিল, যে সেই বেসিক্যালি রাজদা বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের যে ইন্ডাস্ট্রি আছে, এই সেক্টরের ইন্ডাস্ট্রি ডমিনেটেড। তো তার পড়াশোনা এগুলা নিয়ে অনেক কিছুই হলে গিয়ে মানুষজন কোয়েশ্চেন করা শুরু করছিল। তো তেমনি হলে গিয়ে এই লোকেরও হলে গিয়ে আমি কোয়েশ্চেন করতেছি যে হলে গিয়ে মানে দে সাউন্ড লাইক এ ডক্টর, বাট তাদের সবারই মধ্যে একটা জিনিস, ইভেন দ্য সেকেন্ড গাই হু ওয়াজ showing the video figure to everyone, তো সেও হলে গিয়ে কি তাদের প্রেজেন্টেশন স্কিলসটা আছে, মানুষজন মনে করে যে they can present well, they sound like a doctor, talk like a doctor, এক্সপার্ট মনে করে, মানুষজন এগুলো শুনে, মানুষজন এগুলো ফলো করে, বুঝলেন? তো this is what is basically happening. মানে এটা হলে কি আরেকটা জিনিস কি, অনেক দেশে এই সব টাইপের ভিডিও দিলে there might be some consequences, যেমন কিছু কিছু কান্ট্রিতে যদি এরকম ভাবে যদি ডক্টর অ্যাডভাইস দেওয়া হয়, তো গভর্নমেন্টের এজেন্সি তাদেরকে they will follow up with it, and কিছু কিছু কেসে যদি ভুল তথ্য দেওয়া হয়, গভর্নমেন্ট এজেন্সি ওইভাবে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, কারণ ইটস আ সিরিয়াস থিং, মেডিকেল বাট আমাদের বাংলাদেশে তো দেওয়া যাচ্ছে খুব সহজেই। এটা কি মানে বাংলাদেশে আছে না ওই যে জ্বর হইলে নানির ওষুধ বা এলাকার কোনো মুরব্বি টুরব্বি ওষুধ দিলে ওইটা ঠিক হয়ে যায়। I don't know. আমি criticize ওইভাবে করতেছি না। It works for me as well before. But এরকম কোনো একটা নেগেটিভ আছে নাকি যে হতে পারে কোভিড এর জন্য চিকিৎসকের থেকে আমার ইম্পর্টেন্ট জিনিস কেউ একজন ভিডিও গ্রামে হ্যাঁ চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ হতে পারে। এটা কি শুধু বাংলাদেশের জন্য মানে অন্যান্য দেশেও করে তো, আমরা তো যখন কোভিডের সময় দেখছি না যে অন্যান্য দেশের লোকজন এরকম বিভিন্ন রকম চিকিৎসা দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারণ এটা নতুন জিনিস ছিল, মানুষ এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে।
বাট আবার এর বাইরেও যেগুলো হচ্ছে কিছু কমন প্রবলেম, যেমন তুমি দেখবে যে অনেকেই অনেক ধরনের সমাধান দেয়, যে ডায়াবেটিসে দেখবে যে প্রচুর হচ্ছে এরকম টোটকা চিকিৎসা আছে, কারণ এগুলো হচ্ছে কমন প্রবলেম, যেহেতু এগুলোর দর্শক বা অডিয়েন্সও বেশি, তো তারাই চিকিৎসাগুলো আবার ফোকাসও করে এই ধরনের লোকদের টার্গেট করে আর কি, যারা এই ধরনের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা টিপস নিয়ে আসে আর কি। আর উনি তো ওই যে যেটা বললা যে মোটিভেশনাল স্পিকার, এন্টারপ্রেনার, তো উনি সব জায়গায় সকল বিষয়ে হয়তো বক্তব্য দিতে পারবেন, সবাইকে মোটিভেট করার ক্ষমতা রাখেন, এটা তো নিশ্চয়ই সত্য। মোটিভেট এখনই তো এটা তো বাংলাদেশের ওজি মোটিভেশনাল স্পিকার, সেই কি যেন নাম, এখন পলাতক বা একটু ইয়েতে আছে, অবচরে আছে, আর কি নাম তার, আর সাবেক নেভি অফিসার, দেখো 2 বছর ধরে নাম না দেখতে বলে গেছি, সুলাইমান সুখন। এত মোটিভেশন আচ্ছা উনি তো যেমন একসময় বাংলাদেশে খুব পপুলার ছিল, বা এখনো আছে আই গেস, আসলে আবার পপুলার হয়ে যেতে পারে। বিজনেস ম্যাগনেট সামথিং আই ডোন্ট নো হোয়াট ইজ না, সে ইয়েস না চাকরিজীবী ছিল, বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি টাকরি করছে, তার যেহেতু আছে, প্রেজেন্টেশন স্কিল আছে, যেটা বললো, সেই জায়গা থেকে সে বিভিন্ন জায়গাতে তাকে দেখছি বড় বড় জায়গায় চাকরি করতে, বাংলাদেশে আর কি, বড় বড় কোম্পানিতে। তো ওইটা দিয়ে, বাট সেটা তো আসলে জাস্ট একটা অ্যাফিলিয়েশন আর কি, তার মূল ইয়া ছিল যে মোটিভেশনাল স্পিকিং এবং এরকম আচ্ছা হইচই করা আর কি। ওইটাই মানে হলে প্রেজেন্টেশনের একটা জিনিস ব্যাপার আছে, প্রেজেন্টেশন যে সুন্দরভাবে করতে পারে, ফর সাম রিজন বাংলাদেশে ওয়ার্কস, মেবি আদার কান্ট্রিজে মেবি বলবো না, আসলেই কিন্তু কাজ করে। যে ইনস্টাগ্রামে দেখা যায় যে হলে বিভিন্ন কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, তারা হলে গিয়ে রেগুলারলি টিপস দিতে থাকে, এটা খাবেন না, ওইটা খাবেন না, মানে কিছু কিছু কেসে মানে হ্যাঁ খাবেন না টাইপের টিপস দিলে ঠিক আছে, ওয়েট লসের ঠিক আছে, বাট দে উইল অ্যাকচুয়ালি সাজেস্ট আ product or a replacement, something like it could be a supplement or something, দেখা যায় যে ওটার সাথে একটা অ্যাফিলিয়েট লিঙ্কও ধরায় দিতেছে, যেটা আমাদের ডাক্তাররা এখন বাংলাদেশে করা শুরু করছে, বড় বড় ডাক্তাররা, তারা পুরোপুরি ভাবে, ইনফ্যাক্ট আমার আসলে তাদের যোগ্যতা নিয়েও কোয়েশ্চেন করার আর কোনো উপায় নেই, কারণ হলে তারা ভ্যালিড সার্টিফাইড ডক্টর, এমবিবিএস, এফসিপিএস, এফআরসি সবকিছুই করে আসছে, তারাও হলে গিয়ে এখন প্রোডাক্ট পেয়েছে মানে বিভিন্ন জায়গাতে। এখন মানে কনফিউশন পার্টটা দেখে কি আমি মোটিভেশনাল স্পিকার ক্রিটিসাইজ করবো নাকি ডাক্তারকে এখন ক্রিটিসাইজ করবো, মানে আমি নিজে। এইটা হচ্ছে তোমার ওই যে বিজনেসের একটা আছে না, যে ভার্টিক্যাল বিজনেস করে, যে হচ্ছে একেবারে সোর্সিং থেকে শুরু করে তুমি হচ্ছে ডিস্ট্রিবিউশন পর্যন্ত নিজেই করতেছো, যে সবগুলা যাতে করে তোমার হাতেই থাকে বিজনেসের সবগুলো অ্যাসপেক্ট। তো বাংলাদেশে এখন ওইটাই চলতেছে ডক্টরদের ইয়াতে, যে আমি হচ্ছে আরেকজনের ওষুধ তো আমি প্রেসক্রাইব করতেছি কেনার জন্য, তো সেখানে যদি আমি নিজের ওষুধটাই প্রেসক্রাইব করি, ওয়াই নট। এবং এটা তো হচ্ছে যেমন তোমার ইনফর্মাল ওষুধ যেগুলো, যে হচ্ছে ভাইটামিনস বা সাপ্লিমেন্টস, মিনারেল টিনারেল, এগুলো তো হচ্ছে যে কেউ বানাইতে পারে, তুমি যে কোনো জায়গা থেকে আইনা জাস্ট বেচে দিতে পারো। তো তুমি যদি বাইরে থেকে এনে নিজের নামে আরো উচ্চ দাম বেচতে পারো, ওয়াই নট। তারা বেসিক্যালি সবগুলো সেক্টরই ইয়ে করতেছে কয়েকদিন পরে, এবং অনেকে তো ডায়াগনস্টিক্স এর বিজনেসও করেন। সো নিজের হাসপাতালেই ডায়াগনস্টিক্স করে আবার যদি নিজের ফার্মেসিতে ওষুধ বেচা যায়, তারপরে কিছুদিন পর একটা হাসপাতাল খুলেন, ওগুলাও তো শুরু হচ্ছে, বা হয় অনেক বড় বড় ডাক্তার এই পথে যায় আর কি, তারা দেখা যায় যে পরে একটা সময় নিজেই একটা হাসপাতাল খুলে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে এটা আসলে এটা একটু ব্রডার টপিক, সো উই ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড অন ইট, লাইক আরো অনেক কিছু জিনিস নিয়ে কথা বলা যায়। তো আমি জাস্ট একটা কাহিনী দিয়ে শুরু করবো, যে হলে মানে আমি যখন পার্সোনালি, আপনি যেটা বললেন যে হলে যে সবকিছু কন্ট্রোল করা, বাংলাদেশের কিন্তু একটা ওই মেন্টালিটিও আছে, যে একটা ডাক্তারকে আমি ফেসবুকে দেখেছি, দিস মাইট বি গুড ফর, আরেকটা জিনিস দেখা যায় যে কারো কোনো একটা কিছু সমস্যা রয়েছে, ধরেন পায়ে ব্যথা বা কিছু ব্যথার অনেকদিন ধরে, অথবা ডায়াবেটিস রিলেটেড সমস্যা, সবাই একটা জিনিস করার চেষ্টা করে যে কি, যে বাংলাদেশের বেস্ট ডক্টর, আপনি কোন ডক্টরকে দেখাইছেন ওই ডক্টরের কাছে, সে বলবে যে এই ডক্টরটার কাছে অনেক ভালো। তো এই ডক্টরের কাছে অনেক কেসে সিনিয়রিতে দেখা যাচ্ছে যে একবারে 5-6টা রুগী একবারে চেম্বারে ঢুকে, সে রুগী এক একজনকে মেবি অ্যাভারেজে 2 মুহূর্ত করে সময় দিতে পারছে,
তো এটাই। তো তো আমি কিন্তু নিজের স্টেটমেন্টকেই কন্ট্রাডিক্ট করতেছি যে হলে কি এই ক্ষেত্রে তো তার কোয়ালিফিকেশন ম্যাটার করতেছে না, কারণ হি ইজ রিয়েলি কোয়ালিফাইড, রাইট? বাট সে তো ওইভাবে মনোযোগ কিছু দিচ্ছে না। মানে সব কেসই তো ইউনিক কেস হইতে পারে, হয়তো বলে মানে হ্যাঁ, ওনারা জানি না যারা যাচ্ছেন তারা যখন মানে এখন তাদের ইফেক্টিভনেস কতটুকু বা তাদের রোগীরা কতটুকু ভালো হচ্ছে এই ধরনের তথ্য তো আমি জানি না কেউ সংরক্ষণ করে কিনা। এই ধরনের তথ্য ছাড়া এটা বলা মুশকিল হবে আবার যে আসলেই উনি বিখ্যাত ডাক্তার মানে কি ওনার ওষুধে কাজ হচ্ছে নাকি উনি এর মধ্যেও যে 2 মুহূর্ত দেখেই ওষুধ দিচ্ছেন সেটাতে কাজ হচ্ছে কিনা এটা আর কি জানি না আমরা। জানলে এটা পুরোপুরি তো একটা এম্পিরিক্যাল একটা এম্পিরিক্যালের থেকে লোক মুখে কথার মতো হয়ে যায় যে এই ডাক্তারটা ভালো, এই ডাক্তারটার পিছনে ও এটাও তো বেড়ে যেতে পারে। এটা হইতে পারে, সেটা অবশ্যই হওয়ার চান্স আছে। তো যখন আমি আরেকটা এক্সাম্পল দিব যে হলে গিয়ে ল্যাবে একজন হলে গিয়ে মানে অর্থোপেডিক্স এর একজন ডক্টর বসতো, তার হলে গিয়ে তিনি উনি পেশেন্ট দেখে হলে গিয়ে প্রায় 40-50টার উপরে পেশেন্ট দেখে। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট যে উনি এতগুলো পেশেন্ট দেখার পরেও বলে কি উনি নাকি দিনে 5-6টা সার্জারির মতো করে থাকে। That was the statement by his PA. যে অনেকগুলোতে না অনেকেই এরকম করে, আমি শুনছি আরো অনেকে সকালে সার্জারি করে বিকালে রোগী দেখে আর কি, বা সন্ধ্যায় রোগী দেখে। মানে এটা এটা সম্ভব কিভাবে? একটা ACL এর যদি সার্জারি করতে হয়, ACL বা টোর্ন লিগামেন্টের যদি সার্জারি করতে হয়, সেটা অন এন এভারেজ দেখা যায় যে একটা নর্মাল সার্জারি 2 থেকে 3 ঘন্টা লাগে। তাহলে কি আমাদের লোকজন কি লাইক গিনিপিগের মতো ওইভাবে সময় না সেরকম না, এটা যে সব সার্জারি যে সবাই যে আবার দিনে 6টা সার্জারি করতেছে এরকম না, যেটা তোমার যতটুকু সময় লাগছে। আমি বড় ডাক্তারটার এই কথা বলতেছি, আমি হচ্ছে ওয়েল নোন। এখন উনি আবার হচ্ছে যে এরকম অনেক সার্জারি আছে না যেগুলো হচ্ছে হয়তো আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, ওগুলো করতেছেন। সেক্ষেত্রে তুমি হচ্ছে সকালে 6 ঘন্টা কাজ করলে তুমি প্রতি ঘন্টায় একটা করে সার্জারি করে ফেলতে পারো। আমি কারো সার্জারি করছি না, আমি বলতেছি না যে ডক্টররা একেবারে সবাই খারাপ বা সবাই ভালো, সেটা বলতেছিলাম। যেটা বলতেছি যে এরকম কাজের আছে, হ্যাঁ যেখানে হচ্ছে অনেক কাজ আছে, এটা ওনারা মানে অল্প সময় বাংলাদেশে সেটা ভালো। তো এগুলো যেমন কয়েকটা নিউজ টেজে দেখছি, যেমন হবে বা টিএরাও অনেক সময় সার্জারি করে থাকে। অবশ্যই বাংলাদেশে এখন তোমার ভুয়া চিকিৎসার একটা কি বলবো যে রমরমা অবস্থা বাংলাদেশে, এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে তোমার ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়তেছে, প্রতিনিয়ত ডাক্তার ধরা পড়তেছে, বিভিন্ন হসপিটাল ধরা পড়তেছে যেটা 15-20 বছর ধরে সেবা দিয়ে আসতেছে, এবং হঠাৎ করে এসে দেখা যাচ্ছে যে পুরো জিনিসটাই ভুয়া, মানে হাসপাতালও ভুয়া, ডাক্তারও ভুয়া, কিন্তু মানুষ এখানে 10 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। এইরকম ঘটনা মানে প্রতিনিয়ত ধরা পড়তেছে। তো এইটা দেখে আমার একটা প্রশ্ন সেদিন মনে হলো যে বাংলাদেশে তোমার মানে এই মুহূর্তে যে কি পরিমাণ লোকজন, অন্তত জানি না মোট জনসংখ্যার 10-20% লোক হবে যারা হচ্ছে ভুয়া ডাক্তার ভুয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং এর ফলে যে মানুষ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা আমরা মানে আমাদের কোনো হিসাবই রাখা হচ্ছে না, কোনো অর্থনৈতিক হিসাব বা হচ্ছে কি পরিমাণ মানুষ আসলে মারা যাচ্ছে এইসব জায়গা থেকে কেউ জানেই না। এবং এগুলা যতদিন না ধরা না পড়তেছে ততদিন পর্যন্ত কেউই জানবে না যে তারা কিন্তু যে নর্মাল টাকা পয়সা দিচ্ছে সবই করতেছে, কিন্তু তারা কিন্তু একটা ভুয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বা একজন ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে। শুধুমাত্র ধরা পড়লেই আমরা জানতে পারি যে আচ্ছা এমুক ভুয়া ছিল। তার আগে তার মানে আমার মানে এস্টিমেট বা আমার ধারণা অন্তত 10% মানুষজন ভুয়া মেডিকেল সেক্টর আছে অ্যাটলিস্ট, যদি আরো বেশি না হয়। আর তাহলে কি আমার কাছে যেটা মনে হয় যে মানে অ্যাকচুয়ালি মাল প্র্যাকটিস প্রচুর হচ্ছে, ইভেন রিয়েল যেগুলো ইয়েতে। বাট ডেফিনেটলি রিজন আমার কাছে মনে হয় যে মানে যেমন ল্যাবএইডকে সবসময় অ্যাসোসিয়েট করা হয় ভুল চিকিৎসাতে রোগীর মৃত্যু, ল্যাবএইডের নাম বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলো কি জাস্ট 1 or 2 কেসেসই দেখতেছি, নাকি ইট ইজ মাচ মোর ডিপার দেন দিস, এন্ড পিপল কাইন্ড অফ লাইক কোনো ভুল চিকিৎসা হইলে তারা চেক করতে পারতেছে না, তারা ভেরিফাই করতে পারতেছে না যে এটা যে আসলে ভুল চিকিৎসা হয়েছে।
কারণ ওদিকে তারা তো ওদিকে ওই রেকমেন্ডেশন বা রেফারেন্স নিয়ে আসছে দিস গাই ইজ দ্য বেস্ট ডক্টর অ্যান্ড ইট ইজ ইম্পসিবল টু ডু এনিথিং রং লাইক ম্যাল প্র্যাকটিস হওয়ার কোনো পসিবিলিটি নেই, যে ব্যাগ পরে গিয়ে যে চেক করবে এটা আসলে উপায় বুঝছে না। মানে এগুলো তো সাধারণ মানুষ তো ওইভাবে জানবে বা বুঝবে কি করে? তোমার হচ্ছে এটা তো ডাক্তার বা হাসপাতালের দায়িত্বের মধ্যে পড়ে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে, যে হচ্ছে যখন কেউ হাসপাতালে মারা যাচ্ছে তাদের সেইটার যে ট্রিটমেন্ট হয়েছে এই ট্রিটমেন্ট এগুলা পুরোপুরি হচ্ছে হিস্ট্রি ধরে দেখা আর কি, যে ঠিক মতো ট্রিটমেন্ট হয়েছে কিনা, হয়েছে কিনা। এটা সাধারণ মানুষের তো আসলে আর বোঝার ক্ষমতা নেই। আবার একই সাথে এইটাও করতে হয় যে বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা কিন্তু তোমার খুব কি বলবো যে জটিল কমপ্লিকেটেড সার্জারি টার্জারি করা বা রোগের করা এগুলো কিন্তু করতেছে, এইটাও হয়। আবার অনেক সময় যখন দেখি আরেকটা জিনিস মাঝখানে অ্যাড করি যে আসলেই হয়তো রোগী মারা গেছে নর্মাল প্রক্রিয়াতে, কিন্তু দেখা গেছে যে রোগীর লোকজন মনে করতেছে যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা গেছে, যেখানে হয়তো ডাক্তারের কোনো ফল্টই নেই। সেখানে কিন্তু আমরা দেখছি যে সেই হাসপাতালে ভাঙচুর চালানো, মারামারি করা, ডাক্তারদের উপর হামলা, এটাও কিন্তু হয়। দুই পক্ষই হচ্ছে হ্যাঁ আছে, ঝামেলা আছে আর কেমন আছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ইটস লাইক আ মিক্স, লাইক ডিস্ট্রাস্টেরও একটা কথা আছে যে বিশ্বাস করতেছে না, আর কিছু কিছু কেসে মানুষজন বেশি বিশ্বাস করতেছে যে দিস ডক্টর ক্যান লাইক ভুল করার তো চান্সই নেই, ইজ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড। সো দুইটা কেসই হচ্ছে। তো ওইটাই বলতেছি যে হলে কি আমি ইনফ্যাক্ট যে এক্সাম্পলটা দিলাম যে এসিএল সার্জারি, যে অর্থোপেডিক্স এর ডাক্তার দিলাম, যে হলে গিয়ে সার্জারি করতেছে সেদিন হলে গিয়ে উনি কিন্তু he's one of the renowned orthopedic surgeon in Bangladesh, undoubtedly. But উনি যদি সার্জারি করার কথা উনি হলে গিয়ে ওই দিন ক্যাম্পেইনেও গিয়েছে, নির্বাচন ক্যাম্পেইনে নারায়ণগঞ্জে গিয়েছিল 2024 যে ইলেকশন হয়েছিল। তো something is going on, like either he is very active or maybe he is not doing the surgery at all. নামে চালায়, that's what I'm saying, that intended তো অনেক হতে পারে সেটাও হয়। I think this is, I might be wrong, you know, but না এইটা একটা মনে হয় আছে যে একজনের নামে চালায় দেওয়া আর কি, সিনিয়র ডাক্তারের একজনের নামে অন্য ডাক্তার হচ্ছে তার নামে করা আর কি, এরকম প্র্যাকটিস আমরা আগে দেখছি। ওইটাই তো এইটা হচ্ছে হ্যাঁ, ওইটা এই প্রসঙ্গেই থেকে যদি আমরা একটু এখন অন্য আরেকটা প্রসঙ্গে যাই, যে তোমার বাংলাদেশে সম্প্রতি একটা কি বলবো যে মহিলা শব্দের উৎপত্তি নিয়ে বেশ একটা আলোচনা হয়েছে বা হচ্ছিল আর কি। একজন বিশ্ববিদ্যালয়ের দ্বারা ওনার বক্তব্যটা আগে শুনে আসি আসলে। মুরগি দিয়েই তো বানায়, কিন্তু এটার স্টেটাসটা হাই হয়। বিশ্বাস করেন, বাংলাদেশে বহু বিখ্যাত মানুষজন এটা নিয়ে লিখেছেন। তারা লিখেছেন যে মোরগ পোলাওয়ের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আফজাল আমি প্রশ্ন করি, আপনি কি জানেন জানালা শব্দটা কি বাংলা কি অন্য সব ভাষা থেকে এসছে? জানালা কিন্তু আমরা জানি এটা বাংলা একটা শব্দ। দুনিয়া নিয়ে বাংলা অনেক গান আছে, আমরা ভাবি দুনিয়া একটি বাংলা শব্দ, আসলে তা কিন্তু না। একটা পর্তুগিজ আর একটা হচ্ছে পার্সিয়ান শব্দ। কিন্তু ভাষায় যখন বিদেশি ভাষা অনুপ্রবেশ করে তখন কিন্তু সেই ভাষাটার বিদেশি হিসেবে থাকে না, চর্চার মাধ্যমে সেটা ওই ভাষারই ভেতরে হারিয়ে যায়, ভাষা হিসেবে দেয়। এখন মোরগ পোলাওয়ের ব্যুৎপত্তিগত অর্থ দেখার তো আমার আসলে দরকার নাই, আমার দরকার হচ্ছে ওই রেটরিকটাই তৈরি করা যে আসলে কিভাবে করে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজগুলো নারীকে সাপ্রেস করে। দেখেন যেমন ধরেন মা বোনের যে কথা বলছে, দেখেন রান্নাঘরে যখন মা বোন রান্না করে তখন কিন্তু মা বোন রান্না করে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শেফের চাকরিটা কিন্তু পুরুষের। তার মানে যখনই আপনি এই কাজগুলো করবেন যেটা বৈতনিক হবে, যেটার সাথে টাকা, যাই হোক আর ভিডিওটা আরো লম্বা, তো ওইখানে আমরা বলতে শুনি আর কি যে মহিলা শব্দের উৎপত্তি এবং মোরগ পোলাও এই ব্যাপারগুলো নিয়ে উনি কথা বলছিলেন আর কি। তো যেটা নিয়ে হচ্ছে বাংলাদেশে আবার পরে বেশ হইচই হয়েছে আর কি। যে এই প্রসঙ্গে তো তুমি মনে হয় বলছিলে যে কিছু রিসার্চ করছিলা বা কিছু খুঁজে দেখার চেষ্টা করছিলা,
সেটা কি পাইল? এখন এই এতে তো হলে গিয়ে আমি কি বলবো, আমি মহিলার উৎপত্তি নিয়ে রিসার্চ করি, হ্যাঁ, বাট মহিলার উৎপত্তি নিয়ে রিসার্চ করি। আচ্ছা আচ্ছা। মোরগ পোলাও রিসার্চ করছিলাম, উনি তো বললেন যে হচ্ছে মহিলা শব্দটা কি আমি আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে জিনিসটা হলো গিয়ে হ্যাঁ এট ফার্স্ট গ্ল্যান্স মানে যদি একটা এক্সার্ট হিসেবে যদি এই ভিডিওটাতে ইট লুকস ফানি, দেখে মোরগ পোলাও মুরগি চলে, আমি ওইভাবে কখনো আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি নাই। এটা আসলে কেন মোরগ পোলাও বলে, কারণ আমি নিজেও মোরগের পোলাও বানাইলে মুরগির পোলাও বানাইতাম, বাট মোরগ পোলাও এনিওয়েজ। তো I'm just sort of give like a background দিয়ে দিই, যারা হলে শেয়ার করতেছে ইনফ্যাক্ট কমেন্ট গুলো দে লাইক কাইন্ড অফ লাইক মকিং হার এন্ড থিংস লাইক দ্যাট। তারা হলে বলতেছে যে এন্ড দে ব্রট আউট বাংলাদেশের লোকজন হলে এখন প্রচুর অ্যান্ড্রয়েডের ভিডিও দেখে, তো তারা অন্যদিকে ওই ম্যানোস্ফেয়ার কালচার এইসব ট্রান্স রিলেটেড এইসব ওয়ার্ড হলে তারা ইউজ করতে পছন্দ করে, বাট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফার্স্ট থিং অ্যাবাউট ইট। ওকে, যে ছেলে সুন্দর করে চুল কাটে আর ম্যানোস্ফেয়ার নেওয়ার কথা বলে, আই থিঙ্ক হি অ্যাকচুয়ালি হ্যাজ সাম প্রবলেম উইচ ইজ ম্যানোস্ফেয়ার। তো বলতেছি হ্যাঁ মোরগ পোলার মানে সেটা দেখা যাচ্ছে যে মোরগ অ্যাকচুয়ালি it seems it's like a and actually seems as a masculine thing. যেমনদিকে যে আগের সময় দেখা যায় যে ওদিকে যদি কক ফাইটিং যেটা বলতে মুরগির পর্বে যে লড়াই যেটা আছে কক ফাইটিং, সেটাতে হলে গিয়ে যদি কোনো একটা কিছু যদি যে মোরগটা জিততো সেটা হলে গিয়ে কেটে সেটা হলে সার্ভ করা হয়তো বাসার মানে যেসব পুরুষগুলো ছিল, কোনো নারী ওইটা খাইতো না। তো ওটা খুবই সুন্দর করে কেটে সুন্দরভাবে পোলাও হয়েছে, লাইক ওয়ান অফ দ্য বেস্ট মানে লাক্সারিয়াস রাইস হিসাবে কনসিডার করা হয়। তো ওইগুলো হলে সার্ভ করা হইতো। আর একটা জিনিস কি, মোরগ হলে খুবই স্বাস্থ্য, মোরগের মাংস, তো ওইটাও ওর সাথেও দে কাইন্ড অফ অ্যাসোসিয়েট ম্যানলিনেস উইথ দ্যাট। আর কম্পারেটিভলি মুরগির মাংস হলে গিয়ে দেখা যায় যে খুবই একটু টেন্ড টু বি সফটার আর ফ্যাটি হয়ে থাকে, তো এটা হলে সফটনেস এর সাথেও অ্যাসোসিয়েট করা হয়। দেখা যেত যে অন্দরমহল বাহিরমহল যেটা আছে, বাহিরমহলে যেহেতু পুরুষরা থাকতো তাদেরকে হলে মোরগ সার্ভ করা হইতো ইউজুয়ালি আগের সময়। তো ওই থেকে তাদের ওই জিনিসটাও হয়ে গেছে যে মোরগ পোলাও। আর আন্দরমহলে যারা যেসব মহিলারা থাকতো ইউজুয়ালি তারা নিজেরা যেটা খাইতো সেটা হলে দেখা যেত যে ওই হেনি মানে মুরগি বলা যায়। তো এই ওয়ার্ড অরিজিনের সাথে একটা জেন্ডার পলিটিক্স এন্ড জেন্ডার বায়াস এর হিস্টোরি এগুলোর সাথে আসছে, মানে মানে এটার সাথে কোনো ইয়া নাই, মানে দিস ইজ পসিবল। মানে ওনাকে যেভাবে মানুষজন যেই পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করার, যে কনটেক্সটা থেকে চিন্তা করার চেষ্টা করতেছে, which is wrong, it is wrong, that's what I'm trying to say. না, এটা তো মানুষজন করে, তো মানুষজন অনেকেই আছে যে তুমি যখন একটা সত্য কথা প্রেজেন্ট করো, যেমন এখানে উনি হয়তো জেনে শুনেই যে কথাটা বলছেন, সেইটা হচ্ছে আরেকজন না জেনেই এটা নিয়ে একটা মানে খুবই ইম্প্যাক্টফুল একটা কমেন্ট করে ফেলে বা একটা বক্তব্য দিয়ে দেয়। সে হয়তো জানেই না যে এটা যে উনি বলতেছেন কথাটা সত্য, কতটুকু সত্যতা আছে। মানুষ খুব কনফিডেন্সের সাথেই একটা জিনিস না জেনে সেটা সম্পর্কে একটা কি বলবো একটা ফাইনাল ডিসিশন দিয়ে দেওয়া, একটা মতামত দিয়ে দেওয়া, এটা তো আমরা খুবই অহরহ দেখি বাংলাদেশে। মানুষজন আর এই ফেসবুক, ইউটিউব সব জায়গায় একটা দুইটা রিলস এর হলে জাস্ট এক্সার্টটাই দিবে, এক্সার্টটাই দিবে আর ওই ক্যাপশনটাই এনাফ। এই লে ওভার টেক্সটের মধ্যে যে ক্যাপশনটা দেওয়া হবে সেটা দিয়েই জাজমেন্ট শেষ। উনি কি বলতেছে না বলতেছে ওটাও আমার শোনার দরকার নেই, that's the end of it. তো she actually get a valid argument. আর কিন্তু আমার বাংলাদেশে এটাও আছে, মেয়েদের প্রতি যে একটা ওভারঅল একটা অধিকাংশ মানুষের মেয়েদের প্রতি যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এটা তো বাংলাদেশে আবার স্বীকার করতে হবে আছে। তো মানুষ ওই জায়গা থেকে যখন তাদের হচ্ছে সেই যে ইনস্টিটিউশনালাইজড যে চিন্তাধারা আর কি, সেটাকে মানে প্রশ্ন করার একটা অবস্থানে নিয়ে যায়, তখন তাদের হচ্ছে খুব ইয়ে হয় আর কি। তখন তারা হচ্ছে সেটা ঠিক বা ঠিক যাই হোক, যেমন অনেকে জেনে না জেনে মন্তব্য করতেছে, আবার অনেকে জানে কিন্তু তারপরেও সেটা যেহেতু তার বিশ্বাসের সাথে যায় না,
সেই জায়গা থেকে এগুলাকে নিয়ে দেখা যাবে স্টিল এটাকে মেনে নিবে না বা ট্রল করবে বা একটা বাজে মন্তব্য করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা যদি আমরা ওই ওয়ান অফ দোজ পাবলিক স্পিকার ডিউড যদি বলাইতাম, they will try to kind of like agree with it or maybe debate about it. একটা মহিলা যখন এটা যখন প্রেজেন্ট করতেছে তাকে হলে it's just a fucking it's just a mockery. It's like a sarcasm to them, you know? What the hell is she saying? So আমার কাছে এই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে, যে বাংলাদেশের এন্টায়ার কান্ট্রির এই ন্যাশনাল একটা ইথোস বলে গিয়া কি মা জননী, আমরা দেশকে আমরা মাতৃভূমি, এই দেশে যে এত ডিসরেসপেক্ট টুয়ার্ডস ওমেন, দিস ইজ বিয়ন্ড মানে আনইমাজিনেবল এই জিনিসগুলো। না এটা তো আছে বাংলাদেশে খুবই স্ট্রংলি। যেমন মহিলার অরিজিন ওয়ার্ডটা আমি জানি না উনি কোন সেন্সে বলতেছে, মহিলা ইটস লাইক মহান, ইটস লাইক সংস্কৃতের যদি ওয়ার্ড যদি কারেক্ট করে বলি, ইটস লাইক কাইন্ড অফ লাইক অনারের থেকে এই ওয়ার্ডটা অরিজিন হয়েছে। আচ্ছা সো আই ডোন্ট নো, মানে মানুষজন something is wrong with this society. আর যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কথা বলেই তুলে যেটা শুরু করলাম, যে অনেকে সবাই যে ট্রান্স ট্যান্স এগুলো নিয়েও কথা শুরু করছে, that's just weird. Because এগুলা আছে, হ্যাঁ অনেক ধরনের আমরা বলি অনেক সময় যে বাংলাদেশে তোমার যে একটা সামাজিক পরিবর্তন বা আর্থসামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে অনেক ধরনের কথাই আসবে যেটা হচ্ছে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু তোমাকে এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যাইতে হলে এইগুলো ফেস করতে হবে। আসলে তুমি যখনই হচ্ছে অনেকের পছন্দ না এই ধরনের কথা বললা, তখন হচ্ছে ট্রল করবে, ইয়ে করবে, কিন্তু একটা সময় হয়তো আস্তে আস্তে মানুষের মধ্যে এই কি বলবো যে এই বিষয়গুলোর উপলব্ধি হবে আর কি, যে আচ্ছা এটা হচ্ছে হয়তো একটা ভালো বিষয় বা ভালো ইয়ে। এটা আমি এই কথা প্রসঙ্গে বলতেছি না, অন্যান্য প্রসঙ্গেও, যে তোমার যে কোনো ধরনের তুমি সামাজিক পরিবর্তন করতে গেলে তোমাকে একটা রিডিকিউলের মুখোমুখি হইতে হয় বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। It's just pretty dumb. এর বাইরে আমরা আজকে আর কি চলতেছে দেশে আপাতত যদি দেখি লেটেস্ট কোনো খবর আছে কিনা, তারপরে হয়তো আজকে আমরা প্রায় শেষ করে দিতে পারি এখানেই। কিছু বলতে চাচ্ছিলাম। আপনি যদি প্রথম আলো থেকে দেখেন তাহলে তো অনেক খবরই আছে। আচ্ছা প্রথম আলো থেকে দেখার চেষ্টা করতেছেন? না আমি জাস্ট হচ্ছে হ্যাঁ এইটা আপাতত বাংলাদেশে যেহেতু খুব প্রথম আলোই অন্যতম পপুলার সংবাদপত্র, যেমন ডুয়েটে ঈদ হচ্ছে দেখলাম যে 27 তারিখ, আমরা আর 10 দিন পরে ঈদ, তো আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আর ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষ এবং 20 জন আহত হয়েছে। তারপরে বাংলাদেশের একজন ব্লগার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সে মারা গেছে দেখলাম, গত কয়েকদিন অসুস্থ ছিল, ভারতে নিয়ে যাওয়ার পরে কিন্তু মারা গেছে। এর বাইরে আর কোনো তেমন ইয়ে দেখছি না। ও আচ্ছা, প্রথম আলো হচ্ছে তাদের ওই রসালো নামে একটা ম্যাগাজিন ছিল, সেটা চালু করছে। ও আচ্ছা, আবারও শুরু করতে রসালো কি বন্ধ হয়েছিল নাকি? ও আচ্ছা, আলপিন গট ব্যান্ড আফটার মেকিং আ জোক। আলপিন থেকে পরবর্তীতে রসালোতে ট্রান্সফার হয়েছিল, পরে মনে হয় তার আবার বন্ধ করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো কেন বন্ধ হয়েছিল সেটা মনে নাই যদিও, কিন্তু আওয়ামী লীগের সময় মনে হয় বন্ধ করে দিছিল। তারা করছে নাকি নিজে করছে আমার এটা মনে নেই। এর বাইরে খবর আছে হচ্ছে অভিনেতা আরশ নিজের টাকায় মাকে গাড়ি কিনে দিয়েছে, তার জীবনযাপন কেমন এটা? আরশ বাংলাদেশে নিজের লেখা অভিনেতা। আরশকে এটা আসলে আপনার এআই কে কোশ্চেন করা উচিত। এআই, বাংলাদেশের মানুষজন এখন এআই জিনিসগুলো অনেক ভালো পেয়েছে। আচ্ছা যাক, আমার আপাতত আরশ হচ্ছে নাটক করে। আমি যখন বিভিন্ন সময় নাটকটা দেখার চেষ্টা করি বাংলাদেশে, সেখানে দেখি যে তার নামটা আসে।
সে অভিনয় করে অনেক নাটকে এবং কবি আমি না চিনলেও অনেকেই হয়তো তার ভক্ত যারা আছে তাদের জন্য অবশ্যই। আর প্রথম আলো যে কি ধরনের খবর করে স্পেশালি এন্টারটেনমেন্ট সেকশনে, এটা তো আমরা আগে বিভিন্ন সময় দেখাইছি যে ট্যাবলয়েড টাইপের, হ্যাঁ শুধু এন্টারটেনমেন্ট না, খেলাধুলা অনেক ক্ষেত্রেই ট্যাবলয়েড টাইপের নিউজও করে। তো এদের মিক্সিংটাও খুব ইন্টারেস্টিং যে প্রথম আলো একই সাথে যেমন অনেক খবর হয় ট্যাবলয়েড ম্যাগাজিনের লেভেলের, আবার অনেক খবর হয় বেশ ভালো কোয়ালিটির। প্রথম আলো আসলে প্রথমত নিউজ আর্টিকেল গুলো হতে গিয়ে কি বলবো, মানে একসময় মানে ওইরকমই ছিল, এখনো ওইরকমই আছে নাকি মেবি আছে এখনো। তারা বলে কি নিউজ আর্টিকেল গুলো এরকম করে ভাবে করে যে মানে আমরা বাংলা বা আমরা বাংলা এবং সাংবাদিকতায় দক্ষ, আর তোরা বাঙালিরা কিছুই জানিস না। তারা বলে গিয়ে খুবই এরকম সব ওয়ার্ড ইউজ করবে যেটা কোনো ইংলিশ ট্রান্সলেট মানে বাংলা ট্রান্সলেশন নাই। তারা মানে দে হ্যাভ দিস মানে এইটা হচ্ছে ওই যে ইয়াতে যেমন দেখা যায় তোমার বিভিন্ন জায়গাতে যে সংবাদপত্র হচ্ছে একটা রোল নেওয়ার চেষ্টা করে যে ওই শব্দগুলোর বাংলা শব্দ কি হওয়া উচিত বা অন্যান্য দেশে তাদের ভাষায় কি হওয়া উচিত। তো বাংলাদেশের প্রথম আলো এই রোলটা কিছুটা নেওয়ার চেষ্টা করে মনে হয় আর কি, যে হ্যাঁ তুমি যে প্রসঙ্গে বললা ওই যেটা হয়তো ওই দৃষ্টিভঙ্গি থেকেই যে আমরা দে থিঙ্ক দে হ্যাভ দ্য এজেন্সি অফ কামিং আপ উইথ দ্যাট ওয়ার্ড। এরকম আমরা অনেক সময় দেখি, এটা অনেক অনেক খবর পড়তে গেলে এই চোখে পড়ে এরকম যে একটা স্ট্রেঞ্জ শব্দ হুট করে যেটা নিয়ে চিন্তা করতে হয় আচ্ছা এই শব্দটার ইংরেজি কি, তখন হচ্ছে বুঝতে পারি যে আচ্ছা এই শব্দটা আসলে কি বলতে চাচ্ছে বাংলাতে। তো হামের ব্যাপারটাও বাংলাদেশে একটা বড় ম্যাসিভ আকার ধারণ করছে। আমরা হয়তো দেখি সামনে কোনো একটা এপিসোড করার চেষ্টা করবো এই হামের ব্যাপারটা আসলে কেন হলো, কিভাবে এই পরিস্থিতি ধারণ করলো এবং এটা নিয়ে কি চিকিৎসা হচ্ছে, কিভাবে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি। আমরা এমনিতে যখন এই এপিসোড রেকর্ড করছি প্রায় 400-র উপরে শিশু মারা গেছে তোমার হামের কারণে অলরেডি, এবং প্রতিদিনই প্রায় 10-12 জন বা কোনো দিন আরো বেশি পরিমাণে শিশু মারা যাচ্ছে। এবং এটা নিয়ে একটা প্রসঙ্গ চলতেছে যে চিকিৎসা কি যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা, এটাও একটা দেখার বিষয়। আমরা যেমন টিকার বিষয়ে টিকার যে একটা ঘাটতি ছিল সেই জায়গা থেকে এটা যে একটা বড় আকার ধারণ করছে এটা আমরা কিছুটা দেখছি। তো আস্তে আস্তে আমরা আজকে হয়তো আর এইটাকে নতুন করে আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ হাম নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে এটা নিয়ে আসলে একটা ফুল এপিসোড করা যাবে যেখানে এইটা যে কিভাবে এত ম্যাসিভ একটা আকার ধারণ করছে। কিন্তু এটা নিয়ে চিকিৎসা নিয়ে কিছুটা হচ্ছে মিসম্যানেজমেন্ট হচ্ছে হয়তো, কারণ আমরা এরকম খবর দেখছি যে তোমার বিল না দিতে পারার কারণে হচ্ছে বাসায় যেতে দিচ্ছে না, এরকম ব্যবসা। তো হামের মতো একটা সিরিয়াস যেটা একটা মহামারী আকারে ছড়ায় পড়ছে বাংলাদেশের ছোট বাচ্চাদের জন্য, সেটার ট্রিটমেন্ট কিন্তু আসলে একটা জরুরি অবস্থা কিছু একটা করে যে সরকারি উদ্যোগ নিয়ে ফ্রিতে করা যায় কিনা এইরকম একটা চেষ্টা থাকা উচিত। মানে 400-র উপরে যদি মানুষজন বাচ্চা মারা যায় থাকে তাহলে seems like a national emergency right now. সেটাই That's quite a big figure. আর মেজরিটি অফ them যারা যেসব শিশুগুলো মারা যাচ্ছে তাদের বয়স হলো 9 মাসের থেকে কম। So I think the response is horrible right now, and it's not the time of prevention. মানে তারা ওই টিকাতে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করতেছে, বাট অ্যাকচুয়ালি যেহেতু দ্য নাম্বার ইজ সো হাই রাইট নাও, মানে এটা অন্য লেভেলে চলে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এইখানে হচ্ছে করা দরকার, হ্যাঁ ফোকাস করা দরকার। এরকম একটা ডিক্লারেশন দেওয়া উচিত সরকারের থেকে, তো ওইভাবে ওই সবগুলো মানে ওইভাবে ডিক্লারেশন করে ইট উইল অ্যাকচুয়ালি ফর বেটার ম্যানেজমেন্ট, বেটার কন্ট্রোল আই থিঙ্ক। আমরা যেমন এর আগে শুনছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে বেসরকারি খাতের হাসপাতালগুলোকে নিয়ে ওনার কিছু পরিকল্পনা আছে, যে তাদের যে আনইউজড বেড টেডগুলো ইউজ করা যায় কিনা। কারণ আমরা এখন দেখতেছি যে অনেক জায়গায় আইসিইউ নাই বা ট্রিটমেন্ট হচ্ছে সবাইকে ঢাকায় আসতে হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য, যেখানে ঢাকায় যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে এইসব রোগের চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা সরকারি হাসপাতালের পাশাপাশি। এগুলো মনে হয় যে এখনই করা দরকার বা এখন করার সুযোগ আছে, সেটা আমার কাছে মনে হয়। এটাই কারণ এটা
this is going to turn horrible যদি আসলে মানে এত জন যদি মারা যায় প্রায় প্রায় আজকের কারেন্ট ফিগার এট দ্য টাইম অফ রেকর্ডিং 459 এবং এটা তো সরকারি ফিগার, এর বাইরে আনরিপোর্টেড নাম্বারসও আছে কিনা বা যেগুলো হয়তো রিপোর্টই হয় নাই। it could be close to thousands or more. So this is a serious case. So let's say মানে বাংলাদেশ এটা কি এটাকে সরকারের সিরিয়াসলি নিতে হবে আর কি, যে আসলে বা নেওয়ার টাইম অলরেডি পার হয়ে গেছে বা যাচ্ছে আর কি। আরো যতটুকু সিরিয়াসলি নিচ্ছে তার চেয়ে আরো বেশি সিরিয়াসলি নেওয়ার সময় হয়েছে। আর জিনিসটা হচ্ছে কি মিজলস হলে গিয়ে মানে হাম হলে গিয়ে অনেক হাইলি কন্টেজিয়াস, লাইক মানে you can just wait till see it out বাসার মধ্যে রেখে সো এটার জন্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের দরকার আছে যদি হাসপাতালেও যদি ভর্তি করানো হয়। আর একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা যদি ছড়িয়ে যায় তো বলছি। আর অ্যাট দ্য সেম টাইম কারণ হলে গিয়ে তো বাংলাদেশকে আরেকটা জিনিস যেটা ফেস করতে হবে, ডেঙ্গু মানে যেহেতু রেঞ্জ সামনে আসতেছে। হ্যাঁ, ডেঙ্গুর কেসও হলে গিয়ে অনেক জাম্প করেছে। সো দ্যাটস অ্যানাদার থিং। তারপর চিকনগুনিয়া কি বাংলাদেশ থেকে চলে গেছে কিনা জানি না, চিকনগুনিয়া তো একটা সময় বেশ প্রিভেলেন্ট ছিল। রিপোর্টিং করা চলে গেছে হইতে পারে কোভিড এর মতো, যেমন রিপোর্টিং করাই বন্ধ করে দিয়েছিল। So everything is there. So I don't know. Let's say we're probably gonna make a detailed episode about it. আমাদের মানে current healthcare নিয়ে, as we have a lot to talk about the healthcare. হ্যাঁ, সামনে ঈদ, সবাইকে যদি ঈদের আগে আমরা নতুন কোনো এপিসোড করি তো করবো, আর যদি না করা হয় সেক্ষেত্রে ঈদের শুভেচ্ছা। অ্যাটলিস্ট ঈদের সময় কিছু একটা করার চেষ্টা করবো, ঈদ নিয়ে কিছু কথাবার্তা বলা যায়। ঈদ নিয়ে রিলেটেড একটা এপিসোড করা যেতে পারে আসলে, কোরবানির ঈদ নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের গরু, হ্যাঁ সেই এখন তো আরো অন্যান্যদের গরু বের হয়েছে, মোদি গরু বের হয়েছে, তারপরে বিবি গরু বললা, অনেকগুলো গরু টরু বের হয়েছে। আরো এবার মনে হয় এইটাই ট্রেন্ড হবে আর কি, যে মানুষের না স্ট্রেঞ্জ এন্ড ইন্টারেস্টিং দুইটাই একসাথে। যাক, আমরা আজকের এপিসোড হয়তো এখানে শেষ করি। আরো কথা বললে আসলে অনেক প্রসঙ্গে বলা যায়, সামনে আবার দেখি নতুন কি কি প্রসঙ্গ চোখে পড়ে, সেগুলো নিয়ে কথাবার্তা আলোচনা করার চেষ্টা করি। আর আপাতত আমরা ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে হয়তো আর নতুন করে কিছু ইয়ে করবো না, কারণ এটা অনেকটা স্থগিত অবস্থায় আছে। দুই পক্ষই এখনো আমরা লাস্ট যে আলোচনা করছিলাম সেই পর্যায়ে আছে। তারা এখনো একটা কি বলবো যে আলোচনা বসে নাই, আর হচ্ছে যে চুক্তি হবে সেটা নিয়েও দুই পক্ষই একটা ঢিলাঢালা ভাবে আছে। সামনের এপিসোডে আবার নতুন কোনো বিষয় আসে নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।